march through countries and across continents. সময়টা তখন 25 খ্রিস্টাব্দ। গোটা জেরুসালেম জুড়ে বিস্তৃত হচ্ছে রোমান সাম্রাজ্য। পরাধীনতার ছায়ায় বেঁচে থাকা ইহুদিরা শুরু করেছে বিদ্রোহ। তখনই এক অভিজাত পরিবারের যুবকের জীবনে শুরু হয় এক কালো অধ্যায়। তার রাজকীয় জীবন হঠাৎ করে উল্টে যায় বিশ্বাসঘাতকতার এক মুহূর্তে। যে বন্ধুত্ব একসময় ছিল তার শক্তি, সেইটাই একদিন হয়ে দাঁড়ায় তার পতনের কারণ। রাজার পোশাক থেকে ধারণ করতে হয় দাসত্ব, আর সেইখান থেকেই শুরু তার মর্যাদা ও প্রতিশোধের লড়াই। কিন্তু প্রশ্নটা হলো, কি এমন হলো এই মানুষটার সাথে যে তার জীবন এইভাবে পাল্টে গেল? তার প্রিয় বন্ধু সম ভাই কেনই বা হয়ে উঠল তার শত্রু? আজ নিয়ে এসছি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মুভি, বেন-হার। এই সিনেমাটা তৈরি হয়েছে লিউ ওয়েলেসের লেখা 1880 সালের উপন্যাস বেন-হার এ টেল অব দ্য ক্রাইস্টের উপর। উপন্যাসটা কাল্পনিক হলেও এর পটভূমি সত্য ঘটনার ঐতিহাসিক মুহূর্তগুলোকে তুলে ধরে, বিশেষ করে যখন যীশু খ্রিস্ট জীবিত ছিলেন। তো চলো শুরু করা যাক। যীশু খ্রিস্টের জন্মের 25 বছর পর, মানে আজ থেকে প্রায় 2000 বছর আগে, ইহুদি রাজপুত্র জুডা বেন-হার ও তার ভাই মেসালা ছিল ভ্রাতৃত্বের প্রতীক। তারা সময় পেলে নিজেদের মধ্যে ঘোড়ার রেস করত। তবে মেসালা তার নিজের ভাই নয়, সে ছিল একজন রোমান এবং অনাথ। তাকে অনেক ছোটবেলায় বেন-হারের পরিবার দত্তক নিলে সে তাদের পরিবারেই মানুষ হয়। বেন ও মেসালার মধ্যে ভালোবাসা অটল, কিন্তু প্রসঙ্গ যখন ঘোড়ার রেস, তখন কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই আজও এই রেসে জেতার অদম্য চেষ্টায় বেন হঠাৎ ঘোড়া থেকে পিছলে পড়ে পাথরে আঘাত লেগে গুরুতর আহত হলে মেসালা রেস ভুলে তার ভাইকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। বেনের সারা শরীরে রক্ত দেখে সবাই তাকে সুস্থ করে তুলতে ব্যস্ত হয়ে পড়ে। তবে বেনের মা নাওমি তার ছেলের এই অবস্থার জন্য মেসালাকে দায়ী করলে সে বলে তার ভাইয়ের এই অবস্থার জন্য তার কোনো দোষ নেই, ওটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। আসলে তারা ছিল ইহুদি ও মেসালা ছিল রোমান, তাই মা তাকে ছেলে হিসেবে যোগ্য সম্মান কোনো দিনই দিতে পারেনি। এদিকে বেনের ছোট বোন তির্জার সাথে এতদিন ধরে গোপনে মেসালার একটা সম্পর্ক গড়ে উঠেছে, এমনকি বেনও পিছিয়ে নেই। তাদেরই বাড়ির একজন গৃহকর্মী এস্থারের সাথে সেও একটা ভালোবাসার সম্পর্কে লিপ্ত। তবে তাদের দুই দম্পতির প্রেম কথা এখনও বাকিদের কাছে অজানা। রাতে তির্জা তার প্রেমিক মেসালার সাথে দেখা করতে এলে তাদের মেলামেশা নাওমির চোখে পড়ে যায়। এর সাথে তির্জাকে ধমক দিয়ে ঘরে পাঠিয়ে মেসালাকে তারা আসল পরিচয় মনে করিয়ে দেয়। এদিকে কিছুদিনের মধ্যে বেন সুস্থ হয়ে ওঠে। বাড়িতে সেই আনন্দে পার্টির আয়োজন হলে ডিনারের সময় মেসালা বলে সে তির্জার সাথে বিশ্ব ভ্রমণ করতে চায়। তখনই সেখানে বেনের মা চলে আসলে তাদের বাধা দিয়ে তির্জাকে নিয়ে চলে যায়। তার রোমান সৎ ভাইয়ের সাথে তির্জার এই সম্পর্ক মায়ের কিছুতেই সহ্য হচ্ছিল না। তির্জা চলে গেলে মেসালা মন মরা হয়ে একা দাঁড়িয়ে থাকলে বেন ভাইকে এসে জিজ্ঞেস করে এই খুশির দিনেও তার মন কেন এত খারাপ। সে বলে এটা বেনের পরিবারের পার্টি, আর মেসালা তাদের সৎ সন্তান। সে ছিল একজন গরিব রোমান, তার সাথে এই পরিবারের কোনো রক্তের সম্পর্ক নেই, আর বেনের মা মেসালা আর তির্জার এই সম্পর্ক কোনো দিনই মেনে নেবে না। তাই সে আজই রোমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেন তাকে আটকানোর অনেক চেষ্টা করলে মেসালা বলে এখন রোমানদের বিরুদ্ধে জার্মেনিয়া যুদ্ধ ঘোষণা করেছে। রোমান গভর্নর পন্টিয়াস পাইলেট অনেক নতুন সেনা তাদের সেনাবাহিনীতে সামিল করছে। এর জন্য সে ভালো রকম মাসিক বেতন পাবে। তাই সে আসন্ন যুদ্ধে সেনাদলে যোগ দেওয়ার জন্য আজ রাতেই তির্জাকে না জানিয়ে রওনা দিল রোমে। সে জানে এই যুদ্ধের পরিণতি হয়তো মৃত্যু, তবে তার এখন প্রয়োজন নিজের একটা পরিচয়, অনেক টাকা, যা দিয়ে সে যোগ্য হয়ে ফিরে তির্জাকে বিয়ে করতে পারবে। মেসালা চলে গেলে বেন ভেঙে পড়ে এবং একটু পরে তির্জা তাকে মেসালার ব্যাপারে জিজ্ঞেস করতে এলে সে তাকে সত্যিটা জানিয়ে বুকে জড়িয়ে ধরে। এরপর প্রায় 3 বছর কেটে যায়। সালটা এখন 28 খ্রিস্টাব্দ। বেন এই 3 বছর ধরে প্রতিনিয়ত মেসালাকে চিঠি লিখে তাদের পরিবারের কথা, জেরুসালেমের কথা জানিয়ে আসছে। জেরুসালেমে এখন রোমানরা তাদের সাম্রাজ্য বিস্তার করছে। এখানকার সাধারণ মানুষদের উপর শুরু হয়েছে অত্যাচার। তারা বানিয়েছে অনেক কঠোর নিয়ম, তবে সম্ভ্রান্ত ইহুদি পরিবারগুলোতে তারা এখনও প্রভাব বিস্তার করতে পারেনি। এছাড়াও 2 মাস আগে এস্থারের বাবা তার বিয়ের জন্য একজন রোমানের সাথে সম্বন্ধ ঠিক করলে বেন ভালোবাসার খাতিরে পরিবার ও সমাজকে পরোয়া না করে এস্থারকে বিয়ে করে। যদিও পরে তার পরিবার এটা মেনে নিলে এখন তারা খুশিতে জীবনযাপন করছে, কিন্তু সে এখনও চায় মেসালা যেন খুব তাড়াতাড়ি তাদের কাছে ফিরে আসে। তবে এই চিঠির প্রত্যুত্তর পাওয়ার আশা বেনের নেই, কারণ গত 3 বছর ধরে সে যেই কটা চিঠি লিখেছে তার কোনোটারই উত্তর আসেনি মেসালার থেকে।
জেরুসালেমে রোমানদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এমনই একদিন বেন এস্থারকে নিয়ে বাজারে গেলে দেখে কিছু রোমান সেনা একজন রোমান বিরোধীকে ক্রুশবিদ্ধ করছে, যাতে আর কেউ তাদের বিরুদ্ধে আন্দোলনের স্পর্ধাও না দেখায়। বেন এইটা দেখে এস্থারকে বলে এইরকমভাবে চললে তাদের স্বাধীনতার অবসান ঘটবে এবং তারাও কিছুদিনের মধ্যে রোমানদের গোলামে পরিণত হবে। রাতে বেন ছাদে একান্ত সময় কাটানোর সময় সে হঠাৎ নিচের আস্তাবল থেকে ফিসফিসানির আওয়াজ শুনতে পেলে নিচে গিয়ে দেখে তাদের আস্তাবলে কিছু রোমান বিদ্রোহী মানুষজন আশ্রয় নিয়েছে, আর তাদের মধ্যে রয়েছে তার বোন তির্যা। আস্তাবলের এক কোণে আহত অবস্থায় পড়ে রয়েছে ডিসমাস নামের একটা যুবক। বেন জানতে পারে রোমানরা জোর করে তাদের কবরখানা থেকে পূর্বপুরুষদের কবর ভেঙে পাথর নিয়ে গেছে ঘোড়ার রেসে স্টেডিয়াম বানানোর জন্য। তারই প্রতিবাদ করার সময় রোমান সেনারা ডিসমাসের উপর হামলা করলে তির্যা তার অবস্থা দেখে এইখানে নিয়ে এসছে। তবে এখন হাকিমকে খবর দিলে রোমানরা জেনে যাবে ডিসমাস কোথায় আছে, তাই বেন তার সেবা করল এবং ডিসমাস বাদে বাকিদের চলে যেতে বলে, কারণ সে চায় না রোমানদের বিরুদ্ধে কট্টরপন্থীদের এই বিপ্লবের প্রভাব তার পরিবারের উপরে পড়ুক। পরের দিন সকালে বেন এস্থারকে নিয়ে শহর ভ্রমণে বেরিয়ে বাড়ি ফিরে এলে কিছু রোমান সেনা তাকে ধরে নিয়ে যায়। রোমানদের ঘাঁটিতে বেন সেইখানে তার ভাই মেসালাকে দেখে প্রচণ্ড অবাক। আজ মেসালার স্বপ্ন পূর্ণ হয়েছে, তার এখন একটা পরিচয় আছে জেনে বেন প্রচণ্ড খুশি হয়। এমন সময় প্রচণ্ড উৎসাহে মেসালা তাকে এই 3 বছরের কাহিনী বলতে শুরু করে। সে বলে প্রথম দিকে তাকে যোগ্যতা প্রমাণের জন্য অনেক কষ্ট করতে হয়েছিল, তবে একদিন পারস্যে এক যুদ্ধ চলাকালীন তার ভাগ্যের চাকা ঘুরে যায়। রোমান গভর্নর পন্টিয়াসের নজরে আসে তার যুদ্ধবিদ্যা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। সে তাকে রোমান সেনার ক্যাপ্টেন পদে নিয়োগ করার পর থেকেই আর ঘুরে তাকাতে হয়নি। সে এরপর বিভিন্ন যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিততে থাকে, পূরণ হতে থাকে তার স্বপ্ন। তবে তার আসল লড়াই ছিল সেনাপতি মার্কাসের সাথে। মেসালাকে ক্যাপ্টেন পদে তার পছন্দ ছিল না, তবু পন্টিয়াস কখনো তার হাত ছাড়েনি। এরপর মেসালা তির্যার ব্যাপারে জিজ্ঞেস করলে বেন বলে সে এখনো তার জন্যই অপেক্ষা করে আছে। বেন জিজ্ঞেস করে সে 3 বছর ধরে তাকে এত চিঠি লিখে গেলেও কেন প্রত্যুত্তর দেয়নি। মেসালা বলে ওই চিঠিতে সে কি লিখবে বুঝতে পারত না। বেনের পরিবার তার জন্য যা করেছে তার বিনিময়ে সে তাদের কিছুই দিতে পারেনি, তবে আজ সময় এসেছে সে ঋণ পরিশোধের। এমন সময় বাইরে রোমান বিরোধীর ঘাঁটির উপর আরেকটা আক্রমণ করলে মেসালা জানায় এই অশান্ত পরিস্থিতি সামাল দিতে কিছুদিনের মধ্যেই জেরুসালেমে আসতে চলেছে পন্টিয়াস। সে এই বিপ্লবীদের সাথে শান্তি চুক্তি করতে চেয়েছিল, তবে তারা শোনেনি। এই কারণে পন্টিয়াস এসে তাদের আসল ক্ষমতা দেখাতে চাইছে। তবে বেন এইখানকার অভিজাত পরিবারের হওয়ায় সবাই তার কথা শোনে, তাই মেসালা তাকে বলে সবাইকে বোঝাতে যাতে তারা পন্টিয়াসের উপর আক্রমণ না করে শান্তি কায়েম রাখে, কারণ একবার পন্টিয়াস রাগলে জেরুসালেমের রক্ত বন্যা বয়ে যাবে। বেন তাকে আশ্বাস দিয়ে কথা রাখবে জানালে মেসালা তাকে একটা তলোয়ার উপহার দিয়ে বলে এটা দিয়ে সে অনেক যুদ্ধ করেছে, তবে এই তলোয়ার যেন বেনের ব্যবহার করার মতন অবস্থায় না আসে। সে তলোয়ারটা নিয়ে মেসালাকে ডিনারের জন্য ইনভাইট করে চলে যায়। অন্যদিকে বেন বাড়ি ফিরে ডিসমাসের হাতের ব্যান্ডেজ বদলানোর সময় তাকে বোঝায় সে যদি বিপ্লবের পথ থেকে বেরিয়ে শান্তির পথ ধরে তাহলে সে পুনরায় স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবে। তবে ডিসমাসের চোখে একটাই লক্ষ্য, জেরুসালেমকে রোমানদের হাত থেকে স্বাধীনতা দেওয়া, কারণ এই রোমানরাই তার বাবা ও মাকে একদিন প্রকাশ্যে মেরে ফেলেছিল। এইটা শুনে বেন কি বলবে ভেবে পায় না। সন্ধ্যায় মেসালা তার সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন ডুরাসাসকে নিয়ে বেনের বাড়ি আসে। মেসালা তাকে জিজ্ঞেস করে সে বিপ্লবীদের সাথে কথা বলেছে কিনা। বেন বলে সে বিভিন্ন ধর্মগুরু নেতাদের সাথে কথা অবশ্যই বলেছে এবং তারা সবাই শান্তি চাইলেও শহরের কিছু সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে বিপ্লব করতে চাইছে। তাই মেসালা সেই সব বিপ্লবীদের বন্দী করার জন্য নাম জানতে চাইলে বেন কিছুতেই তাদের নাম বলতে না চাইলে মেসালা তার উপর রেগে বলে পন্টিয়াসের আগমন কালে যদি কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সে কাউকেই ছাড়বে না। তাই বেন এমন কিছু না করে যাতে তাদেরই ক্ষতি হয়। সেই মতো পরের দিন পন্টিয়াস জেরুসালেম শহরের রোমানের ঘাঁটির দিকে এগোতে থাকে। তবে মেসালার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ আড়াল থেকে ডিসমাস তীর দিয়ে ছাদ থেকে পন্টিয়াসকে মারার চেষ্টা করে। তবে সেই তীর পন্টিয়াসের শরীরে বিদ্ধ না হলেও একজন সেনার মৃত্যু হয়। রোমান গভর্নরের উপর আক্রমণ মানে দেশদ্রোহিতার সমান, তাই পন্টিয়াস মেসালাকে নির্দেশ দেয় তার উপর যে আক্রমণ করেছে তাকে ধরে সামনে নিয়ে আসতে। যেহেতু মেসালা গভর্নরের আগমনকালে শহরের শান্তি বজায় রাখার দায়িত্বে ছিল, তাই সমস্ত রোমান সেনা পন্টিয়াসের নির্দেশে বেনের বাড়ির সদর দরজা ভেঙে প্রবেশ করার চেষ্টা করলে ডিসমাস ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বেন তাকে ধরে ফেলে। কিন্তু সে এখনো কম বয়সী, সামনে তার গোটা জীবন পড়ে, তাই সে তাকে পালিয়ে যেতে সাহায্য করে।
ইতিমধ্যে রোমান সেনারা তাদের বাড়িতে ঢুকে সবাইকে বন্দি করে উঠোনে বেঁধে রাখলে বেন দেখে এস্থার তখনও ধরা পড়েনি। সে লুকিয়ে রয়েছে একটা ঘরের ভিতর। তাই সে এস্থারকে চুপি চুপি ইশারা করলে পালিয়ে যায়। তখনই মেসালা তাদের বাড়ি সার্চ করতে লাগলে বেন তাকে বারবার বাঁচানোর জন্য অনুরোধ করতে লাগলে মেসালা তার কথা না শুনে উপরে চলে যায় এবং সেখানে খোঁজাখুঁজি করে বুঝতে পারে বেন ও তার পরিবার এত দিন ধরে একজন বিপ্লবীকে আশ্রয় দিচ্ছিল। সে বেরিয়ে এলে সেনাপতি ক্যাপ্টেন মেসালা থেকে জানতে চায় বেনের পরিবারের সাথে এখন কি করা উচিত। বেন বুঝতে পারে চাইলেও মেসালা তাকে বাঁচাতে পারবে না, তাই সে তার মা ও বোনকে বাঁচানোর জন্য সমস্ত দায় তার কাঁধে নিয়ে স্বীকার করে সেই পন্টিয়াসের দিকে তীর ছুঁড়েছিল। মেসালা জানতো এটা মিথ্যে, তবে এখন কিছু করার নেই। দোষ স্বীকার করলে সেনাপতি মেসালার কাছে জানতে চায় বেনকে তো তারা শাস্তি দেবেই, তবে তার পরিবারের বাকিদের সাথে কি করা উচিত। ক্যাপ্টেন মেসালা তার আবেগকে সরিয়ে রেখে মার্কাসকে নির্দেশ দেয় তার মা ও বোনকেও না ছাড়তে। মেসালা চাইলেই কিন্তু তাকে বাঁচাতে পারত, তবে দেশভক্তির আগে এসে তার পরিবারের প্রতি দায়বদ্ধতা ভুলে যায়। ক্যাপ্টেন মার্কাস তাদের ধরে রোমান ঘাঁটিতে নিয়ে এলে বেনের চোখের সামনে রোমান সেনারা তার মা ও তির্জার উপর নির্দয় অত্যাচার করতে থাকলে সে অসহায়ের মতো আবেদন করতে থাকে যে দোষ করেছে তাকেই শাস্তি দেওয়া হোক, কিন্তু তারা যেন তার বোন ও মাকে ছেড়ে দেয়। মেসালা বলে সেও একদিন তাকে এইরকমভাবে অনুরোধ করেছিল যেন বেন বিপ্লবীদের সাথে কথা বলে তাদের শান্ত করে, তবে সে তাদের শান্ত করার বদলে তার ঘরেই একজনকে আশ্রয় দিয়েছিল। সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই এখন মেসালার কিচ্ছু করার নেই। এরপর যা কিছু হতে চলেছে এর জন্য দায়ী বেন। তাই শাস্তিস্বরূপ বেনের কাঁধে কাঠের ক্রুশ চাপিয়ে গোটা শহর ঘোরানোর নির্দেশ দেওয়া হয়। ভারী ক্রুশের চাপে বেনের বেহাল দশা। সে ক্লান্ত, তৃষ্ণার্ত, সে ভিক্ষে চাইছে একটু জলের জন্য। ভিড়ের মাঝে এস্থার তাকে এই অবস্থায় দেখে বেনের জন্য জল নিয়ে গেলে রোমান সেনারা তাকে আটকে দেয়। আর তখনই সেখানে আগমন হয় স্বয়ং যীশুখ্রিস্টের। তিনি এসে নিজের হাতে অসহায় বেনকে জল পান করান। রোমান সেনারা তার উপস্থিতিতে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যায়। বেন ওনাকে ধন্যবাদ জানালে যীশুখ্রিস্ট বলেন, আমার জায়গায় তুমি থাকলে এইটাই করতে। তুমি শুধু ধৈর্য রেখে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। তবে শুধু এইখানেই শেষ নয়, কারণ সেই সময় দেশদ্রোহিতার শাস্তি ছিল আরও ভয়ঙ্কর। বেনকে বন্দি করে নিয়ে যাওয়া হয় টাইরাস বন্দরে। সেখানে তাকে রোমান যুদ্ধ জাহাজের দাস হিসেবে রাখা হয়, মূলত জাহাজের রোয়ার হিসেবে। সেখানে তাকে সব সময় বিরাম ছাড়া জাহাজের নোঙর চালাতে হবে, একবারের জন্যও থামা যাবে না। সেখানে রোমান অফিসারদের নির্দেশ না শুনলে হবে মৃত্যু অনিবার্য। বেন জাহাজের নিচে নামার সময় খালি মনে হচ্ছিল এটা যেন জলজ্যান্ত নরক। কিছুক্ষণ পর বেন সমেত বাকি সমস্ত কয়েদিরা জাহাজ চালাতে শুরু করলে তার মনে পড়ে যায় পুরনো ফেলে আসা সেই সব সোনালি দিনের কথা, যখন তার জীবন ছিল বিলাসবহুল, আরামদায়ক। এইভাবেই বন্দিদশার প্রায় 5 বছর কেটে যায়। একদিন রোমান যুদ্ধজাহাজের বিরুদ্ধে শত্রু দেশের নৌবহর হামলা করলে রোমান জাহাজের ক্যাপ্টেন সমস্ত বন্দীকে শত্রু দেশের হাত থেকে বাঁচাতে আরও জোরে জাহাজ চালাতে বলে। তবে এতদিন ধরে একটানা জাহাজ চালিয়ে যাওয়ার কারণে সবাই ক্লান্ত হয়ে পড়লে ক্যাপ্টেন তাদের মধ্যে বেঁচে থাকার খিদে জাগিয়ে তোলার জন্য সে বন্দীদের মধ্যে থেকে ক্লান্ত একজনকে সরিয়ে দিতে চাইলে বন্দীটা কিছুতেই তার জায়গা থেকে সরতে চায় না, কারণ সে জানে সে যদি একবার তার জায়গা থেকে সরে যায় তাহলে অপেক্ষা করছে মৃত্যু। তাই ক্যাপ্টেন তাকে সেইখানেই তলোয়ার দিয়ে মেরে রোমান সেনাদের হুকুম দেয় সমস্ত বন্দীর পা শিকল দিয়ে বেঁধে রাখতে, যাতে চাইলেও তারা যুদ্ধের মাঝে জাহাজ ছেড়ে পালিয়ে যেতে না পারে। যদি এই জাহাজ ডুবে যায় বা রোমানরা হেরে যায় তাহলে যেন সমস্ত বন্দীরাও একই সাথে বিলীন হয়। যুদ্ধ চলাকালীন এক সময় একটা শত্রু জাহাজ এসে তাদের জাহাজকে পুরোপুরি ধ্বংস করে দিলে অনেক বন্দী সমুদ্রে ডুবতে শুরু করে। রক্ষা পায় না বেনও। তাদের পায়ে শিকল লাগানো থাকায় বেন দেখে তার পা বাঁধা রয়েছে একজন মৃত কয়েদির সাথে। তবে মনের মধ্যে অদম্য জোরে পায়ের শিকলটা শেষ অবধি খুলতে পেরে সমুদ্রের উপরে উঠে এসে একটা ভাঙা জাহাজের মাস্তুলের অংশ নিয়ে সমুদ্র তীরে পাড়ি দেয়। এইভাবেই ভাসতে ভাসতে পরের দিন সকালে এসে সমুদ্র তীরে পৌঁছয় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর তার চোখ খুলে একটা আস্থা বলে। অনেক দিন ধরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার জন্য সেইখানেই থাকা ঘোড়ার খাবারগুলো খেতে শুরু করে। তখনই পিছন থেকে এলডেরিম নামের এক ধনী আফ্রিকান শেখ বেনকে তার পরিচয় জানতে চাইলে প্রথমে বেন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চাইলেও দেখে তার পা শিকল দিয়ে বেঁধে রেখেছে। আসলে এলডেরিম ছিল অনেকগুলো ঘোড়ার রেসের মালিক। সে বিভিন্ন রেসে ঘোড়া ও টাকা লাগিয়ে সেখান থেকে টাকা উপার্জন করে। বেন বলতে শুরু করে সে অনেক বছর ধরে মিথ্যে দেশদ্রোহিতার অপরাধে জাহাজে বন্দী। বেন যেহেতু একজন পলাতক বন্দী, তাই
এলডেরিম তাকে জেরুসালেমে রোমান সেনাদের হাতে তুলে দিতে চাইলে বেন তাকে বলে সেও জেরুসালেমে যেতে চায়, তবে একজন পলাতক বন্দী হিসেবে নয়, ছদ্মবেশে, এবং এর জন্য একমাত্র এলডেরিমই তাকে সাহায্য করতে পারে। তবে সে এই প্রস্তাবে রাজি না হলে বেন এলডেরিমের 4টে ঘোড়ার মধ্যে আলিয়া নামের একটা অসুস্থ ঘোড়াকে সুস্থ করে তোলার শর্ত দেয় এবং এর পরিবর্তে এলডেরিম তাকে জেরুসালেমে নিয়ে যাবে এবং তার পরিবারকে খুঁজতে বা তাদের শেষ পরিণতি কী হয়েছিল সেটা জানতে সাহায্য করবে। কিছুক্ষণ ভেবে এলডেরিম তার শর্তে রাজি হলে সে তার পায়ের শিকল খুলে দেয়। অবশেষে বহু বছর বন্দি দশায় থাকার পর স্বাধীনতার স্বাদ অনুভব করে বেন। সে রাজপরিবারের হওয়ায় ঘোড়ার বিষয়ে তার অনেক জ্ঞান ছিল, আর সেইটাকে কাজে লাগিয়ে সে ঘোড়াটাকে অনেকটা সুস্থ করে তুললে এলডেরিম প্রচণ্ড খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। কিছুদিন পর এলডেরিম বেন ও তার গোষ্ঠীকে নিয়ে জেরুসালেমের দিকে রওনা দেয়। এলডেরিম জানায় জেরুসালেমে কিছুদিনের মধ্যেই ঘোড়া রেসের প্রতিযোগিতা শুরু হবে, আর সেইখানে অংশগ্রহণ করে জিততে পারলে সে যেমন অনেক টাকা উপার্জন করবে, তেমনভাবেই বেন রেস জিতে সমস্ত দোষ থেকে মুক্তি পেয়ে নিতে পারবে তার প্রতিশোধ। তবে তার জন্য তাকে হারাতে হবে ঘোড়া রেসের বাদশাহ মেসালাকে। মেসালার নাম শুনে বেন চমকে গেলেও সে এলডেরিমকে মেসালার আসল পরিচয় না দিয়ে রেসে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়। সন্ধ্যায় তারা জেরুসালেমে পৌঁছলে দেখে রোমানদের অত্যাচারে আজও অনেক মানুষ মৃত্যু পথযাত্রী। তবে তাদের প্রতিনিয়ত সাহায্য ও সেবা করে যাচ্ছে একটা মেয়ে যার নাম এস্থার। বেন জেরুসালেমে পৌঁছে দূর থেকে এস্থারের এই উদারতা দেখতে থাকলে এস্থারও তাকে লক্ষ্য করে। এতদিন পর এস্থারের সাথে তার দেখা হয়। তার পরিবারের কথা জিজ্ঞেস করলে এস্থার বলে বেন চলে যাওয়ার পর তাদের ক্রুশবিদ্ধ করার সাজা দেওয়া হয়েছিল, তবে তারপর কি হয়েছে সে জানে না। এটা শুনেই বেনের মধ্যে প্রতিশোধ স্পৃহার আগুন জ্বলে ওঠার সাথে মেসালার ব্যাপারে জানতে চাইলে এস্থার জানায় মেসালা এখন রোমান গার্ডিয়ানের কমান্ডার, সে এখন তাদের গর্ব, তাই তার কাছে পৌঁছানো মোটেই সোজা নয়। এই কারণে এস্থার বারবার বেনকে বারণ করে মেসালার সাথে দেখা করতে। এমন সময় সেখানে কিছু রোমান সেনা চলে আসায় বেন এস্থারকে বিদায় জানিয়ে এলডেরিমের কাছে চলে যায়। পরের দিন রোমান ঘাঁটিতে বেন মেসালার ক্যাপ্টেন হওয়ার পর দেওয়া সেই উপহারের তলোয়ারটি তাকে ফিরিয়ে দিয়ে দেখা করার প্রস্তাব পাঠায়। মেসালার বুঝতে বাকি থাকে না যে বেন এখনও বেঁচে, তাই সে তাদের পুরনো বাড়িতে গভীর রাতে বেনের সাথে দেখা করতে এলে বেন মেসালার থেকে তার মা ও বোনকে কোথায় কবর দেওয়া হয়েছে জানতে চাইলে মেসালা ঠিকমতো উত্তর না দেওয়ায় বেন রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে মেসালার উপর আক্রমণ করে বসে। আর তখনই আরও অনেকগুলো রোমান সৈন্য ঘরে প্রবেশ করে বেনকে ধরতে গেলে সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এরপর এস্থারের সাথে দেখা করতে এলে এস্থার তাকে আরও একবার বোঝানোর চেষ্টা করে সে প্রতিশোধ ভুলে যেন যীশু খ্রিস্টের দেখানো শান্তির পথে ফিরে আসে, তবে বেন এইবারও তার সাথে সহমত হয় না। পরের দিন পন্টিয়াস মেসালার আক্রমণকারীদের কথা জানতে চাইলে বেনের পরিচয় লুকিয়ে বলে সে অন্ধকারে বুঝতে পারেনি যে কে তার উপর আক্রমণ করেছে, কিন্তু মেসালা একজন কমান্ডার এবং তার উপর হামলা মানে রোমের অপমান। তাই পন্টিয়াস রোম কমান্ডারের উপর হামলার বদলে হুকুম দেয় 20 জন ইহুদিকে রাস্তা থেকে তুলে ক্রুশবিদ্ধ করার। এই খবর পেলে এলডেরিম বেনকে বলে শুধু শুধু নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, এইভাবে হিংসের পথে এসে রোমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবে না। তবে মেসালা হলো রোমানদের গর্ব, তাই সে যদি রেসে মেসালাকে হারাতে পারে তাহলেই রোমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে তাদের গর্বকে মাটিতে মিশিয়ে দিতে পারবে। কিন্তু বেন যেহেতু ওই যুদ্ধ জাহাজে ছিল এবং রোমানরা জানে যে যুদ্ধে তাদের সমস্ত রোমান জাহাজ ধ্বংস হয়ে গেছিল, তাই সবাই তাকে এখন মৃত ভাববে, আর একজন মৃত মানুষ ঘোড়া রেসে কিভাবে অংশগ্রহণ করবে। তবে এরও একটা সমাধান আছে এলডেরিমের কাছে। সে জানে রোমবাসীরা কারোর কাছে না ঝুঁকলেও টাকার কাছে তারা ঝুঁকবে, তাই এই নিয়ে তাকে ভাবতে হবে না। তাই রাতে এলডেরিম একটা সোনা ভর্তি বক্স নিয়ে পন্টিয়াসের কাছে যায় বেনের হয়ে বাজি লাগাতে। তবে পন্টিয়াস প্রথমে রাজি না হলেও টাকার লোভে শেষ অবধি রাজি হয়ে যায়। এলডেরিম বেনের নাম প্রকাশ না করে বলে সে যার হয়ে বাজি লাগাচ্ছে সে যদি মেসালাকে হারিয়ে দেয় তবে তার নামে থাকা সমস্ত রকমের অভিযোগ তাদের তুলে নিতে হবে, আর যদি মেসালা জেতে তাহলে তো সব টাকা তাদের। এলডেরিম সোনাভর্তি বক্স পন্টিয়াসকে দিয়ে ফিরে যাওয়ার সময় মেসালা তার প্রতিযোগীর নাম জানতে চাইলে এলডেরিম জানায় সে তার নাম অলরেডি জানে। তখন মেসালা বুঝতে পারে সে লড়াইয়ের ময়দানে কার মুখোমুখি হতে চলেছে। পরের দিন সকাল হতেই বেন এলডেরিমের সাথে ঘোড়া রেসের প্র্যাকটিস শুরু করে পুরো দমে। এলডেরিম তাকে বিভিন্ন স্ট্র্যাটেজি বুঝিয়ে বলে সে ওই দিন স্টেডিয়ামের মিডল বরাবর বসবে এবং বেনের কাজ হবে তার নির্দেশের দিকে কান পেতে রাখা। সেই রাতেই বেনের সাথে দেখা করতে আসে এককালীন রোমান সেকেন্ড কমান্ডার ডুরুসাস। এখন সে বেনের মতোই অসহায়। বেন তাকে থেকে চিনতে না পারলেও ডুরুসাস তার পরিচয় দিয়ে বলে বেনের মা বোন এখনো বেঁচে আছে।
সে অবাক হয়ে তারা কোথায় আছে জানতে চাইলে ডুরুসাস জানায় পন্টিয়াস তাদের ক্রুশবিদ্ধ করার হুকুম দিয়েছিল, তবে সে তাদের বাঁচিয়ে শহরের বাইরে অনেক দূর একটা গুহায় পাঠিয়ে দিয়েছিল। এতদিন অপেক্ষা করার পর মা ও বোনের খবর পেয়ে তারা ঘোড়ায় চেপে গুহায় পৌঁছলে বেন দেখে এখন তার মা ও বোন রাজকীয় পোশাকে নেই, বরং তারা এখন ভয়ঙ্কর কুষ্ঠরোগে আক্রান্ত। এইটা ছোঁয়াচে, তাই তির্যা তাকে বেশি কাছে আসতে বারণ করে। সে বলে তার উচিত তাদের ভুলে যাওয়া এবং সে চাইলেও তারা কোনোদিনও সুস্থ হতে পারবে না। বেন তার পরিবারের এমন অবস্থা দেখে বিধ্বস্ত হয়ে পড়লে বেন ডুরুসাসকে বলে তার পরিবারের এই অবস্থার জন্য মেসালা দায়ী, আর সে এর শাস্তি পাবেই। প্রতিজ্ঞাবদ্ধ জুডা বেনহার এলডেরিমের সাথে পরের দিন সকালে স্টেডিয়ামে পৌঁছলে দেখে হাজার হাজার মানুষ উল্লাসে চিৎকার করছে। তবে তার প্রতিযোগী শুধু মেসালা নয়, বরং আরও অনেক দেশ থেকে প্রতিনিধিত্ব করতে আসা সেরার প্রতিযোগীরা। তার লড়াই এখন মোটেই সহজ হবে না। রেস শুরু হওয়ার ঠিক আগেই এলডেরিম বেনের কাছে এসে তার মনোবল পরখ করে তাকে আরেকবার সমস্ত স্ট্র্যাটেজি স্মরণ করিয়ে সে স্টেডিয়ামের একদম মিডিলে চলে যায়। আর তখনই এলডেরিমের প্রশিক্ষিত 4টে সাদা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকা বেন দেখে তার অন্য পাশে দাঁড়িয়ে রয়েছে তার পুরনো বন্ধু, বা বলা যেতে পারে তার ভাই মেসালা, কিন্তু এখন সে শত্রু। মেসালা গর্ব ভরে দাঁড়িয়ে আছে কালো ঘোড়াগুলোর সঙ্গে, চোখে রাগ এবং অহংকার। এমন সময় পন্টিয়াস জুলিয়াস সিজারকে ট্রিবিউট দিয়ে রেস শুরু করার নির্দেশ দিলে রেস শুরু হতেই তুর্যের আওয়াজে কেঁপে ওঠে পুরো ময়দান। ঘোড়াগুলো ছুটে চলে বজ্র গতিতে, ধুলোয় ঢেকে যায় চারিদিক। মেসালা প্রথম থেকে সবার আগে সে চালাকি করে প্রতিদ্বন্দ্বীদের প্রতিটা ল্যাপে ধাক্কা মেরে একে একে সরিয়ে দিতে থাকে। তবে বেন ধৈর্য ধরে শেষ ল্যাপ পর্যন্ত অপেক্ষা করে, ঠিক যেমনটা এলডেরিম তাকে শিখিয়েছিল। সময়ের সাথে শেষ ল্যাপে এসে পড়লে বেঁচে রইল এই দুজন, মেসালা ও জুডা বেনহার। গোটা স্টেডিয়াম জুড়ে তখন বেনের জয়ধ্বনি। আত্মবিশ্বাসী বেন গতি বাড়িয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী মেসালার পাশে এসে পড়লে দুজনের রথ একে অপরের সাথে ধাক্কা লাগে। মেসালা বেনকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ভাগ্য তার বিপরীতে যায়। এতে মেসালার গাড়ি ভেঙে গিয়ে সে মাটিতে মিশে যায়, সাথে বেনের গাড়ির একটা চাকা ভেঙে যায়। তবে সে আর সেই প্রথম দিনের মতো থামল না। মেসালাকে ধুলোয় মিশিয়ে বেন প্রথমে ফিনিশ লাইনে পৌঁছয়। দর্শকদের উল্লাসে ময়দান কেঁপে ওঠে। সবাই জানে এটা শুধু দৌড়ের জয় নয়, এটা ন্যায়, সাহস আর প্রতিশোধের জয়। পন্টিয়াসের মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট, আর সমস্ত ইহুদি জেরুসালেমবাসী আজ এক নতুন উৎসবে মেতে উঠল। এতদিন পর এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এতদিন ধরে হওয়া অত্যাচারের আগুনে জ্বলতে থাকা কিছু বিপ্লবী স্টেডিয়ামেই তারা রোমানদের উপর হামলা করতে শুরু করে, আর বাকিরা জয়ী বেনকে কাঁধে তুলে শুরু করল জয়োল্লাস। শর্ত অনুযায়ী পন্টিয়াস এলডেরিমকে জানায় আজ থেকে বেন সমস্ত অভিযোগ থেকে মুক্ত। রাতে সবাই বেনের জয় সেলিব্রেট করতে ব্যস্ত হয়ে পড়লে বেন মনের প্রশান্তি নিয়ে যায় তার পুরনো বাড়িতে। অন্যদিকে এই পরাজয় সহ্য করতে না পেরে পন্টিয়াসের নির্দেশে রোমান সেনারা যীশুখ্রিস্টকে গ্রেপ্তার করে নিয়ে আসে। পরের দিন সকালে বেন দেখে তার বাড়ির সামনে দিয়ে যীশুখ্রিস্টকে দেশদ্রোহীর তকমা দিয়ে শহরের রাজপথে কাঁধে ক্রুশ চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেদিন অসহায় অবস্থায় থাকা বেনের মুখে যেমন যীশুখ্রিস্ট জল তুলে দিয়েছিলেন, তেমনই এখন বেন যীশুখ্রিস্টকে জলপান করাতে গেলে রোমান সেনা তাকে চাবুক দিয়ে মারতে থাকায় বেন পাথর দিয়ে রোমান সেনাদের উপর আক্রমণ করতে গেলে যীশুখ্রিস্ট তাকে বাধা দিয়ে বলে তিনি না চাইলে তার জীবন ইহজগতে কেউ নিতে পারবে না। তিনি আজ স্বইচ্ছায় তার জীবন ত্যাগ করছে। গোটা শহর ঘোরানোর পর যীশুখ্রিস্ট সহ আরও দুজনকে ক্রুশবিদ্ধ করা হয়। মৃত্যুর আগে তখন ধ্বনিত হয় যীশুখ্রিস্টের সেই বাণী, হে পিতা, ওদের ক্ষমা করো, কারণ ওরা জানে না তারা কি করছে। এবং এই ঘটনার সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি, আর সেই বৃষ্টির অলৌকিক ছোঁয়াতেই বেনের মা ও বোন সুস্থ হয়ে উঠলে এলডেরিম তাদের উদ্ধার করে তাদের সাথে নিয়ে আসে। এস্থারও সমস্ত রাগ অভিমান ভুলে বেনকে ক্ষমা করে দেয়। সন্ধ্যায় বেন রোমান ঘাঁটিতে যায় আহত মেসালাকে দেখতে। মেসালা বলে, বেন, তুমি জিতে গেছো। আমি তোমার পরিবারকে বাঁচাতে না পারার কারণে অনেক আগেই নিজের কাছে হেরে গেছিলাম। এক সময় যে বেনের চোখে ছিল প্রতিশোধের আগুন, সে আজ এই কথার প্রত্যুত্তরে বলল, তুমি তোমার ভাগের শাস্তি পেয়ে গেছো, আমি তোমায় ক্ষমা করলাম। মেসালাও তার ভাইকে দেখে বুকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেয় সব কিছুর জন্য। অবশেষে যীশুখ্রিস্টের মৃত্যুর সাথেই যেন বেনের জীবনে নেমে আসে এক অদৃশ্য আশীর্বাদ। তার পরিবারের সবাই একসাথে মিলিত হয়। তবে এইবার তারা সিদ্ধান্ত নেয় জেরুসালেম ছেড়ে এলডেরিমের সাথে যুদ্ধ থেকে অনেক দূর এক শান্তির জীবনের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার।
আর এই ঘটনার সাথে শেষ হয় আজকের অসাধারণ মুভি বেন হার।